মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। মাকে দেখতে আসার সুযোগ অবারিত নয়, আক্ষেপ তারেক রহমানের। হাসপাতালে রাজনৈতিক নেতাদের ভিড়। ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। তাকে বোধহয় ইস্তে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া মিলাদ মাহফিল। সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে আসবেন, এমনটাই প্রত্যাশা। ফরিদপুরে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়দেরও বিক্ষোভ। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। সীমান্ত পথে ঢুকছে দাবি র্যাব পুলিশের, অস্বীকার বিজিবির। মাদকটা ঢুকে ঠিক একই রুটগুলো কিন্তু আপনার অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কারণ একই প্রক্রিয়া। জিজ্ঞেস করলে তারা একটা কথা বলে যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি, বাট সে নাকি বর্ডার থেকে নিয়ে আসছে। এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে। অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে 2 বাংলাদেশের মৃত্যু। 6 জনের খোঁজ মেলেনি এখনো। গোপালগঞ্জে পরিবারের শোক। দালালদের দৌরাত্ম্য ঠেকাতে উদ্যোগ নেই প্রশাসনের। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি। নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। নানা রোগে আক্রান্ত 80 বছর বয়সী খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের। এদিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান বিএনপি নেতা খায়রুল কবির খোকন। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইস্তে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি, মেডিকেল বোর্ড বসে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। দুপুরে সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সকল জায়গায় দোয়া পরিচালনার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ, যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে সাভারের ভাকুরতা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫,০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মনোহরদীতেও। দুপুরে উপজেলার সুকুন্দিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। মাহফিলে বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। ফরিদপুর ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ 2 জন নিহত হয়েছে। সকালে ফরিদপুরের ভাঙ্গার সুয়াদি স্ট্যান্ডে বাস চাপায় নিহত হয় সাদিয়া নামের এক কলেজ ছাত্রী। এলাকাবাসী জানায়, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাদিয়া। এ সময় ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদিয়ার। পরে ঢাকা খুলনা মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। ভাঙচুর করা হয় 5টি বাস। এতে 20 কিলোমিটার যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে মাদারীপুর সদর উপজেলায় প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, শহরের পুরানবাজার পোস্ট অফিস এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল চৌধুরীর স্কুল পড়ুয়া ছেলে সাদমান চৌধুরী তার বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। শিবচর উপজেলার শেখপুর ব্রিজের কাছে এক ব্যক্তিকে ধাক্কা দেয় তাদের প্রাইভেট কার। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে দ্রুতগতিতে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথে সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজের কাছে 2 জনকে চাপা দেয় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় সুরিয়া কাজী নামের এক শিশুর। আরেক শিশু মিম আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার পর পালিয়ে যায় সাদমান সহ তার বন্ধুরা। এলাকায় উত্তেজনা ছড়ালে গাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির বিরোধ কাটছেই না। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর গ্রুপ আর বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিক গ্রুপের বিরুদ্ধে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর পথসভায় বাধা হয়ে দাঁড়ায় নিজ দলের অনুসারীরাই।
ফেনীর টক অব দ্য ডিস্ট্রিক্ট আলোচিত বালুর ট্রাক দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর পথসভায় বাধাগ্রস্ত করতেই দাগনভূঞার 0 পয়েন্টে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দলেরই লোকজন। ঘটেছে হামলার ঘটনাও। এমন ঘটনার জন্য প্রতিপক্ষরা মিন্টুকে নয়, দুষছেন মিন্টুর ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা মিন্টু সাহেবকে সার্বজনীন অভিভাবক হিসেবে রূপান্তরিত করতে চাই, কিন্তু উনি ওনার একজন ভাইকে শাসন করতে পারেন। আকবর সাহেবের লোকেরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করছে। ওই হামলাতে তাদের দলীয় একজন লোকের চোখের উপরে এখানে সার্টিফিকেট লেখা আছে সিম্পল, মানে সামান্য আঘাত পাইছে। ওই আঘাত পাওয়াতে আকবর সাহেব ওনাকে দিয়ে একটা মামলা করেছিল। বৃহস্পতিবারের হামলা ও প্রতিবন্ধকতার জবাব দিতে শুক্রবার মিন্টুর পথসভায় শক্ত হাতে মাঠে নামে আকবর গ্রুপ। আকবরের দাবি প্রতিপক্ষরা আওয়ামী লীগের দোসর। আব্দুল আল মিন্টু সাহেবের গাড়ি পরে যারা হামলা করেছে, যারা উদ্যুত্ত আচরণ করেছে, আমি মনে করি এটা একটা ভিন্ন দলের এজেন্ডা নিয়ে নেমেছে। কারণ আজকে বিএনপির সারা বাংলাদেশে যে জয়কার, সেই জয়কে বিঘ্নিত করার জন্য তাদের এই অপচেষ্টা। দুপক্ষের এমন বিরোধে অসন্তোষ তৃণমূল। জেলা নেতৃবৃন্দের দাবি বড় দল হওয়ায় এমন বিরোধ। 17 বছর ধরে আওয়ামী লীগের হাতে এইভাবে হয়েছে। এখন যদি আমার নিজস্ব লোকের কাছে আমরা ক্ষতি হয়, তা তো আমাদের দলে পান, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। তারা আব্দুল আল মিন্টু সাহেবের গাড়ির পর হামলা করেছেন, তাদের বিচার দাবি জানায়। প্রতীকদের সাথে এবং স্বপন যারা এতে মতানৈক্য দেখছে, তাদের সবার সাথে একাধিকবার কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় আর কোনো অসংগঠনিক কাজ করবে না। আব্দুল আউয়াল মিন্টু জানালেন, ধানের শীষের প্রচারণায় বাধাগ্রস্তকারীদের শক্ত হাতে দমন করা হবে। দাগনভূঞা কোনো গুন্ডা বদমাশ সন্ত্রাসী জায়গা না, আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না। অতএব এটার জন্য আপনারা, আমি পরেশানি না, আমি মনে করি এগুলি সব অচিরে ঠিক হয়ে যাবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। টাঙ্গাইল 6 আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, টাঙ্গাইল 6 আসনে প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করছিলেন তার কর্মী সমর্থকরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। একই সময় দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা মিছিল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হয় অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাজবাড়ী 2 আসনে নির্বাচনে উত্তেজনার পারদ তুঙ্গে। 3 উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। মাঠ গোছাচ্ছেন একাধিক নেতা। জানিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ কোন্দল। শরিকদের সাথে আসন ভাগবাটোয়ারার গুঞ্জনের সুযোগে প্রচারণা চালাচ্ছেন এনডিএম-এর মহাসচিব। প্রার্থী ঘোষণা না হওয়ায় এখনও নীরব ভূমিকায় এনসিপি, তবে সক্রিয় জামায়াত প্রার্থী। পদ্মা ও গড়াই নদী বেষ্টিত রাজবাড়ী 2 আসন, পাংশা, বালিয়াকান্দি ও কালোখালী উপজেলা নিয়ে গঠিত আসনটিতে রয়েছে 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। দীর্ঘ সময় নৌকার দখলে থাকার পর এখন আসনটি নিজেদের করতে চায় সবকটি দলই। বিএনপি কোনো প্রার্থী ঘোষণা না করলেও মাঠ গোছাচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। যদিও এতে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর অনুসারীদের সাথে। সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী 2তেও আমাদের দলের পক্ষ থেকে ধানের শীষ দিয়ে দল যাকে যোগ্য মনে করবেন এখানে পাঠালে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ। এখনো আমরা আশা করি যে প্রার্থী হবেন, তবে যদি শারীরিক কারণে না পারেন সে বিষয়টি আমরা মাথায় রেখে কাজ করে যাচ্ছি। নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে এই আসনটি জোটের সাথে ভাগাভাগি করা হবে। নিজেকে জোটের প্রার্থী দাবি করে এরই মধ্যে প্রচারণায় নেমেছেন এনডিএম-এর মহাসচিব মমিনুল আমিন, যা নিয়ে বিএনপির তৃণমূলে অসন্তোষ দেখা দিয়েছে। নেতারাও বলছেন, শরিকদের জন্য ছেড়ে দিলে এই আসনে জয় মিলবে না। যদি এই দলীয় প্রার্থীকে বাদ দিয়ে জোটের প্রার্থীকে দেওয়া হয় তাহলে সেটা আমরা একবারই হারাবো। এই আসনে বিএনপি ব্যতীত জোট থেকে কোনো মতো অবস্থায় এই আসনে মনোনয়ন দেওয়া হয়,
আমি শতভাগ আশাবাদী আমরা এই সিটটা হারাবো। ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থী অন্য কোনো মার্কা বা প্রতীক নিয়ে আসলে সেই প্রতীকের এখান থেকে নমিনেশন পেলেই উনি নির্বাচিত হবেন এমন সম্ভাবনা খুব কম। এদিকে এনডিএম এর মহাসচিব বলেন, জোটের প্রতিশ্রুতিতেই দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আছেন তারা। অন্যদিকে জামাত প্রার্থীর দাবি, তিনি বিগত 17 বছর গোপনে সক্রিয় ছিলেন, তাই জয়ের ব্যাপারেও শতভাগ আশা রাখেন। প্রত্যেকেই তার এলাকায় প্রচারণা চালাচ্ছেন, কেউ 31 দফার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড। যখন দল থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়ে যাবে, আমরা আশা করি এবং এটা আমাদের প্রত্যাশা, বিএনপির সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে থেকে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবে। নিম্ন শ্রেণীর অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সা শ্রমিক, আপনি যা জিজ্ঞাসা করবেন ভোট দেবেন কোথায়, আমাদের ওই নৌকা ধানের শীষ দেখা শেষ দাঁড়িপাল্লায়, তারা ওপেনেই বলতেছে 80% রিক্সা, তারও বেশি, যে আমরা এবার ভোট দেবো দাঁড়িপাল্লায়। দলীয় কোন্দল বা রাজনৈতিক প্রতিহিংসা নয়, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ চায় সাধারণ মানুষ। সুস্থ নির্বাচন চাই, আগের মতন যেন হরিজরে না হয়। একটা ভালো প্রার্থী চাই, যে প্রার্থী আমাদের মতো গরিব মানুষের পাশে এসে দাঁড়াবে। আমরা চাই যেন একজন যোগ্য, সৎ, নিষ্ঠুরবান মানুষকে যেন এই 2 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। রাজবাড়ী 2 আসনে মোট ভোটার 5,35,169 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সকল ইউনিয়নে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপির বিতর্কিত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দলীয় মনোনয়ন বাতিল করে মোবাশ্বের আলমকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা। টানা 26 দিন ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করলেন বিএনপি নেতা মোবাশ্বের আলমের সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হচ্ছে বেশিরভাগ নাশকতা। বিভিন্ন সময় যৌথ অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটকের পাশাপাশি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। তাদের দাবি, সীমান্ত পথে ঢুকছে অবৈধ সব অস্ত্র। বাকবিতণ্ডা কিংবা আধিপত্য বিস্তার, সামান্য ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া এখন নিত্যদিনের চিত্র। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের কান্দিপাড়া এলাকায় এক পক্ষের হামলায় গুলিবিদ্ধ হন 3 জন। সে রাতেই বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সাদ্দাম হোসেন নামের এক যুবককে। স্বজনদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে খুন করা হয় সাদ্দামকে। 2টা ছেলেরে বেশি মারছে, ওই 2টা ছেলে যদি মরা জায়গায় এটার কাউন্টার দেওয়ার জন্য আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে। কে মারছে, কে কি করছে এখন আল্লাহ জানে। হসপিটালে নিবে এরকম কোনো মানুষ নাই। এর আগে পারিবারিক বিরোধের জেরে গত 23 নভেম্বর শহরের একটি ফার্মেসিতে যান স্থানীয় এক যুবলীগ নেতার স্ত্রী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানিকে হুমকি দেন ওই নারী। গত 1 মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলায় নাশকতা হয়েছে অন্তত 4টি, যেখানে প্রাণ হারিয়েছেন 3 জন, আহতও বেশ কয়েকজন। কিছুদিনের মধ্যে দেখা গেছে অস্ত্রের ঝঞ্ঝনানি উঠতেছে এবং বিশেষ করে অত্যাধুনিক পিস্তল এবং বিভিন্ন শর্টগান সহ এগুলো ব্যবহার হইতেছে। বিশেষ গুলি করে মারছে দিকে গুলিটা করছে না, সারাটা ভাঙে গিয়ে আমাকে মোবাইল দিছে। কোনো সময় গ্রামে যে পিস্তল আইব বা গুলি আইব, এটা কোনো সম্ভব ভাবছি না। এসব ঘটনার পর যৌথ অভিযানে বেশ কয়েকজনকে আটক সহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। তাদের দাবি, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকছে এসব অস্ত্র। কমন একটা দেখা যাচ্ছে যে তাদের ইয়েটা জিজ্ঞেস করলে তারা একটা কথা বলে যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি, বাট সে নাকি বর্ডার থেকে নিয়ে আসছে। বর্ডারিং এরিয়া থেকে যেই অঞ্চল দিয়ে আপনার গাঁজাটা ঢোকে, মাদকটা ঢোকে, ঠিক একই রুটগুলো কিন্তু আপনার অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কারণ একই প্রক্রিয়া। যদিও এসব দাবি অস্বীকার করেছে বিজিবি। তাদের দাবি, সীমান্ত এলাকায় নজরদারির পাশাপাশি টহল কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের তৃতীয় অভিযানে ৭২ জন সন্ত্রাসী ওয়ারেন্টভুক্ত আসামিসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, শুক্রবার নাটোরের নলডাঙ্গা, সিংড়া, পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ৭২ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ সময়ে দেশি বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তিনি জানান, অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। জেলাগুলোয় যে কোনো স্থানে, বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিআইজি। জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থীদের হাতে নিশ্চিতভাবে বই তুলে দেওয়া হবে, এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ভোলায় এক সেমিনারে অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য কাজ করছে সরকার। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার চেষ্টাও চলছে। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি, অবশ্যই সব বই পাবেন, কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে। ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবে। যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মারা গেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার 2 জন। একই ঘটনায় নিখোঁজ উপজেলার আরও 6 যুবক। কিছুদিন পরপরই শোনা যায় এমন মৃত্যুর খবর। তবুও দালালদের প্রলোভনে অর্থের বিনিময়ে জীবন বাজি রাখেন অনেকেই। এ নিয়ে প্রশাসনেরও বিশেষ কোনো পদক্ষেপ নেই। একের পর এক মৃত্যু, আহাজারি, তবুও থামছে না অবৈধ পথে বিদেশ যাত্রা। সচ্ছল জীবনের আশা আর দালালদের বেপরোয়া ব্যবসা। অনিশ্চিত জীবনের হাতছানিতে নিখোঁজ কত শত মানুষ। ইতালি যাওয়ার আশায় দালালের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন গোপালগঞ্জের লখন্ডা গ্রামের এনামুল শেখ। পরিবারের অভিযোগ, দালালকে 21 লাখ টাকা দিয়েছিলেন তিনি। সাথে ছিলেন একই উপজেলার আরও 7 তরুণ। প্রত্যেকের কাছ থেকেই টাকা নিয়েছিল দালালরা। কথা ছিল লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাবেন। তবে মাঝপথে লিবিয়ার আলখুমস উপকূলে 26 অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যায় দালালদের 2টি নৌকা। গত 13 নভেম্বর উদ্ধার হয় 4 জনের মরদেহ। এর মধ্যে এনামুল শেখ এবং আনিস শেখের মৃত্যুর খবর পরিবারের কাছে নিশ্চিত করেছে দালালরা। এরপর থেকেই পরিবারে চলছে আহাজারি। তারা তো বলছে বাবারে দেবা, কিন্তু বাবা সাগরের দায়িত্ব আমরা নিতে পারবো না। এমনি দা পুলিশ ধরে নিলি আমরা উদ্ধার করে আনবো। আসলে সাগরে ডুবে কেমন খাবো, কার কাছে যাবো, কোনো খবর পাইনি। দালালের কাছেও পাইতেছি না, দালালরাও পাইতেছে না, ইও পাইতেছে। এখনো খোঁজ মেলেনি পশ্চিম লখন্ডা গ্রামের ইব্রাহিম শেখ, আবুল শেখ, দুলাল মিনা, আশিক মিনা, সোহেল মোল্লা এবং কাশালিয়া ইউনিয়নের নিয়াজ মিনার। পরিবারের দাবি, অনিশ্চিত সমুদ্র যাত্রার ভয়াবহতা না জেনেই পা বাড়িয়েছিলেন এনামুল সহ 8 জন। স্বজনদের মরদেহ ফেরানোর আকুতি আর দালাল চক্রের শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। একবার ফিরেই গেল, আরে ভাই রে কিছু কইয়া গেলি না রে ভাই। তার এই মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, 2টা হাত ভেঙে গেছে। এখন সে হসপিটালে ভর্তি আছে। যদি বাইসে থাকে তা তো ভালো, আল মারা যায় আমরা যদি আল্লাহ সরকারের কাছে দাবি করে দিন আমাদের লাশটা তো আমরা সুন্দরভাবে পাই। একজনের ছেলে গেছে, যাওয়ার পরে সে ভালো টাকা ইনকাম করে পাঠাইতেছে। এই জন্য অন্য যে ছেলেরা আছে তারা বলতেছে যে বাপের কাছে জামাইকে ইউরোপে পাঠাও। এই জন্য এই ঝুঁকি নিয়ে দালালদের চক্রটাই আমাদের এখানে বেশি। নিখোঁজদের সন্ধানে দূতাবাসের সাথে যোগাযোগ করছে স্থানীয় প্রশাসন। আমাদেরকে চোখকে ফাঁকি দিয়ে যদি আপনারা কোনো দালাল ধরেন, ঠিক আছে, দালাল যে কি এটা আইডেন্টিফাই করতে কিন্তু আপনাদের স্থানীয় প্রতিনিধি লাগে। আমরা সবসময় সচেতন করি, অর্থাৎ আমাদের যে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে যাচ্ছি, কিন্তু আসলে কিছু মানুষ লোভে পড়ে হোক বা যাই হোক দালালের মাধ্যমে চলে যায়। দেশের বিভিন্ন জেলায় আদম ব্যবসা চালিয়ে যাচ্ছে দালালরা, যার বেশিরভাগই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
সাবরিনা লিজা, যমুনা নিউজ। রেলের যন্ত্রাংশ নির্মাণে এলো অভাবনীয় সাফল্য। পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার ও তার দল বানালেন কাটিং মেশিন ও ড্রিল মেশিন, যা আমদানিতে খরচ পড়ত 17 লাখ টাকা। অথচ দেশে নির্মাণ ব্যয় নেমে এসেছে মাত্র 69,000-এ। সংশ্লিষ্টরা বলছেন, শুধু রেলওয়ে নয়, দেশের প্রকৌশল খাতের জন্য এটি আত্মবিশ্বাসের বার্তা। দেশে যোগাযোগের অন্যতম লাইফলাইন রেলপথ, অথচ মেরামত কাজে প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য আমদানির দিকে তাকিয়ে থাকতে হতো সংশ্লিষ্টদের। তবে ধীরে ধীরে পাল্টাচ্ছে পুরনো চিত্র। দেশেই তৈরি হচ্ছে 17 লাখ টাকায় আমদানি করা রেল কাটিং এবং ড্রিল মেশিন। পশ্চিমাঞ্চল রেলের পাকশি ওয়ার্কশপে বানানো হয় যন্ত্রগুলো। বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার এবং তার মেধাবী দল নিজস্ব প্রযুক্তি ব্যবহারেই দেখালেন চমক। তাতে খরচ হয়েছে মাত্র 69,000 টাকা। প্রস্তাব পাঠানোর পর টেন্ডার হয়ে সেই মালটা দেশে পৌঁছাতে প্রায় 2 বছরের মতো সময় লেগে যায়। সেই তুলনায় আমরা অত্যন্ত অল্প সময়ে, আমার ড্রিল মেশিন বানাতে আমার সর্বোচ্চ 7 দিন সময় লাগবে, কাটিং মেশিনে 5 দিন সময় লাগবে। রেল লাইনের পাত দ্রুত কাটা, ফাটল মেরামত এবং সঠিক দূরত্বে ছিদ্র করে এক লাইনকে অন্যটির সাথে জুড়ে দিতে ব্যবহৃত হয় যন্ত্রগুলো, যা তৈরি হওয়ায় খুশি শ্রমিকরাও। আশ্চর্য লাগতেছে যে আমাদের ওয়ার্কশপে এটা তৈরি হচ্ছে এবং এই কাজটা করে আমরা কাজ সম্পন্ন করেছি, আমাদের ভালো লাগতেছে। এখন মেশিনটা ফুটা করেছি, আমরা চেক করেছি, 30 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। মেশিনটা অনেক ভালো হয়েছে। সময় ও অর্থের সাশ্রয় তো আছেই, সেই সাথে পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়ার কথা জানালেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবং প্রকৌশলী। এটা পরীক্ষা করে দেখা গেছে যে এটা দিয়ে আমরা 1 মিনিট 20 সেকেন্ডে আমরা রেল কেটে ফেলতে পারতেছি এবং প্রায় 30 সেকেন্ডে রেল ছিদ্র করতে পারতেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে আমরা এই মেশিন আরও তৈরি করে বিভিন্ন গ্যাংয়ে বা বিভিন্ন লোকেশনে পিডব্লিউর কাছে আমরা পৌঁছে দিতে পারবো। যত বেশি আমাদের মেশিন অ্যাভেলেবল থাকবে, আমরা রেলওয়ে ট্র্যাক তত দ্রুত আমরা ফিট দিতে পারবো। এর ফলে আমাদের যাত্রী সাধারণ সম্মত যাত্রী সাধারণ যারা আছেন, ওনারা কমফোর্ট ফিল করবেন এবং দ্রুততম সময়ে তারা গন্তব্যে পৌঁছাতে পারবে। আগে যন্ত্রগুলো পেতে জার্মানি ও ফ্রান্স ছিল ভরসা। দেশীয় উদ্ভাবনে আমদানি নির্ভরতা কাটাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। মুন্সিগঞ্জ 1 আসনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সমাবেশ করেছে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিকেলে সিরাজদিখান উপজেলার শেখরনগর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় 10,000 সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সকলে মিলে বৈষম্য আর ভেদাভেদহীন রাষ্ট্র গঠন করতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেয়া যাবে না। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী শেখ আবদুল্লাহ রাষ্ট্রের উন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে দুজনই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চান। মাদক ও মোবাইলের আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে গাজীপুরে হয়ে গেল মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। স্থানীয় রতনপুর দক্ষিণপাড়া লায়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাসব্যাপী টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সকালে ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। এতে অংশ নেয় 7টি দল। রতনপুর সানিয়া স্পোর্টিং ক্লাব 2-0 গোলে উত্তর মৌচাক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী দলকে একটি রেফ্রিজারেটর ও বিজিত দলকে রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়। কারো কাঁধে পলো, কারো হাতে ঠেলা জাল সহ মাছ ধরার উপকরণ। বিল অভিমুখে মানুষের ঢল। দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হচ্ছে এক স্থানে। কিশোর, যুবক থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিল পাড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আঞ্চলিক ভাষায় দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। গ্রামীণ ঐতিহ্য হিসেবে এখনও পাবনার বিভিন্ন অঞ্চলে প্রতি বছর চলে এই উৎসব। এটা আমাদের ঐতিহ্য, তো আমরা অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে আমাদের জন্য।
আমি মাছ পাইনি তাতে কোনো আমার আফসোস নাই, অন্য মানুষ মাছ পাইছে এই খুশি। মাছ পাই আর না পাই আমাদের সারা বছরের একটা আকাঙ্ক্ষা যে একটা দিন এখানে আসবো, মাছ মারবো, আনন্দ ফুর্তি করবো। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।